জাঙ্কুকের বজ্র কণ্ঠের ধমকে জেমিনের কান্নার বাঁধ ভেঙে গেল। সে এবার আক্ষরিক অর্থেই নাকি কান্নায় আকাশ পাতাল এক করে চিৎকার শুরু করলো। বাগানের শান্ত পরিবেশ মুহূর্তে জেমিনের আর্তনাদে ভারী হয়ে উঠল। সেই কান্নার শব্দ ড্রয়িং রুম ছাড়িয়ে বাড়ির অন্দরমহল পর্যন্ত পৌঁছে গেল। জেমিনের আওয়াজ শুনে তে, জাঙ্কুকের বাবা মা সকলে এখানে ছুটে এলো। তে হাঁপাতে হাঁপাতে জেমিনের কাছে গিয়ে ওর কাঁধ ধরলো। উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে জেমিন? এভাবে চিৎকার করছিস কেন? কেউ কি কিছু বলেছে? তেকে দেখা মাত্রই জেমিনের কান্নার ভলিউম আরও 2 কাঠি বেড়ে গেল। জাঙ্কুক কপাল কুঁচকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জেমিনের এই নাটকীয়তা দেখে ওর মেজাজ আরও বিগড়ে যাচ্ছে। সে আবার গর্জে উঠল, জেমিন একদম চুপ, অনেক নাটক হয়েছে, এবার কান্না থামিয়ে আমার প্রশ্নের উত্তর দে। জাঙ্কুকের ধমক শুনে জেমিন ভয়ে কুঁকড়ে গিয়ে তের আড়ালে লুকানোর চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তে জেমিন খেয়াল করলো তে কোনো কথা বলছে না। সে এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জেমিন চোখের কোণ দিয়ে দেখলো তে যেন ঘরের মধ্যে আছে। ওর চোখে মুখে ভয়ের বদলে এক অদ্ভুত মুগ্ধতা। তে মনে মনে ভাবছে, ইস, এই লোকটা রাগলে এত সুন্দর লাগে কেন? রাগে যখন তার ফর্সা মুখটা লাল হয়ে যায় তখন যেন ওর আভিজাত্য আরও বেশি ঠিকরে বের হয়। মাশাল্লাহ, আমার মেয়র সাহেবকে রাগে লেগে জাস্ট ফাটাফাটি লাগছে। জেমিন উপস্থিতি বেগতিক দেখে তের কোমর টিপে একটা খোঁচা দিল। ফিসফিস করে বলল, ওরে আমার লায়লা বোন, আমার ভাইয়ের উপর ফিদা হওয়া পরে করিস, আগে ওর এই আগ্নেয়গিরির মতো রাগটা থামা, নাইলে আমার আজ হাড় করে একটা অস্ত্র থাকবে না। জেমিনের খোঁচায় তের দিবাগত স্বপ্ন ভেঙে গেল। সে থতমত খেয়ে নিজেকে সামনে নিল। ওদিকে জাঙ্কুক এক ধাপ এগিয়ে আসলো। কি বলছিস তুই আমার বউয়ের কানে কানে? আগে উত্তর দে, তুই আমার শত্রুর সাথে কেন ফোনে কথা বলছিলি? তাও আবার নাম সেভ করা মাই হিরো। ওর হিরোগিরি আমি আজ চিরতরে শেষ করে দিব। জাঙ্কুকের মুখে শত্রু আর হিরো শব্দ দুটো শুনে তে আকাশ থেকে পড়ল। সে চোখ বড় বড় করে জেমিনের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, সর্বনাশ! জেমিন, তুই শেষ পর্যন্ত ওই বুড়ো মিস্টার দেলোয়ারের প্রেমে পড়লি? ছি জেমিন, তোর টেস্ট এত খারাপ হবে ভাবেনি। তের কথা শুনে জাঙ্কুকের বাবা মায়ের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। জাঙ্কুকের মা কপালে হাত দিয়ে বলে বসলেন, আস্তাগফিরুল্লাহ, আমার মেয়ে শেষ পর্যন্ত ওই শয়তান লোকটার সাথে। জেমিন এবার কান্না থামিয়ে রাগে গড় গড় করতে করতে তেকে বলল, আরে ধুর বেডি, আমি কি পাগল হয়েছি যে ওই বুইরার প্রেমে পড়বো? তবা তবা, আল্লাহ মাফ করুক। ভাইয়া ওর কথা বলছে না। তে এবার কিছুটা বিভ্রান্ত হয়ে জাঙ্কুকের দিকে তাকালো, কাচুমাচু মুখ করে বলল, কেন? আমি তো জানতাম ওই লোকটাই আপনার 1 নম্বর শত্রু, তবে আর কি? জেমিন এবার মুখ ছামটা দিয়ে বলে উঠল, আরে না না ভাবি, ভাইয়ের আরেকটা পার্সোনাল শত্রু আছে। আসলে ওনারা শত্রু নন, দুজনে মিলে সারাদিন নাটক করে শুধু শুধু। জেমিন কথা শেষ করার আগেই জাঙ্কুক আবার ধমক দিল। জেমিন পুনরায় ভ্যা করে কান্না শুরু করলো। ততক্ষণে বাড়ির সব সার্ভেন্টরাও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এই এলাহি কাণ্ড দেখছে। তারা জানে মেয়র সাহেবের রাগ মানেই প্রলয়। আজ জেমিনের কপালে যে বড় দুর্ভোগ আছে তা সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তে এবার পরিস্থিতি সামলাতে একদম জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুকের রাগী চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, একদম শান্ত হন, আগে লম্বা একটা শ্বাস নিন। কই মিস্টার মেয়র, আপনি আগে রাগটা কমান, তারপর না হয় জেমিনকে বকবেন। এভাবে চিৎকার করলে আপনারই প্রেশার বাড়বে। তের মায়াবী কণ্ঠ আর শান্ত চাহনি যেন জাদুর মতো কাজ করলো। মুহূর্তের মধ্যে জাঙ্কুকের তপ্ত রাগ পানি হয়ে গেল। সে থমকে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস ফেললো এবং শান্ত হয়ে গেল। জেমিন আর বাড়ির বাকি সবাই হা হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। যে মানুষটা রাগের সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, সে কিনা স্ত্রীর 2 কথাতেই ভিজে বিড়াল হয়ে গেল। জেমিন এই সুযোগ হাতছাড়া করলো না। জাঙ্কুক অন্যদিকে ফিরতে সে টিপটিপ পায়ে সেখান থেকে পালালো। বাকিরাও যার যার কাজে কেটে পড়লো। বাগান এখন ফাঁকা। জাঙ্কুক এবার তের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোমার জন্য ওই শয়তানটা আজ বেঁচে গেল। তে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এবার আসল নামটা বলুন তো, কে ওই শত্রু? সায়নো মির্জা। জাঙ্কুক দাঁত কিরমির করে নামটা উচ্চারণ করলো। তে আঙুল দিয়ে গালে টোকা মেরে ভাবলো, নামটা কোথায় যেন শুনেছি, বেশ চেনা চেনা লাগছে। জাঙ্কুক এবার একটু অভিমানী আর করুণ স্বরে বলল, আস্ত একটা শয়তানও সবসময় আমার পেছনে লেগে থাকে, আমাকে ল্যাং মারার চেষ্টা করে। আর আমার বোন কি না ওই ইতরটার সাথে প্রেম করছে? তুমি বলতে এটা কি আমার সাথে অন্যায় নয়? জাঙ্কুকের বাচ্চাদের মতো মুখভঙ্গি দেখে তে আর হাসি চেপে রাখতে পারলো না।
তবে সে হাসলো না, বরং জাঙ্কুকের কাছে গিয়ে আলতো করে ওর চুলে হাত বুলিয়ে দিল। বড় আদুরে গলায় বলল, হ্যাঁ অবশ্যই অন্যায়, কিন্তু তাই বলে বোনকে এভাবে ধমক দেবেন? সুন্দর করে বুঝিয়ে বলবেন, ঠিক আছে? কথাটা বলি তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরের দিকে হাঁটা দিল। ওর ঠোঁটের কোণে তখন হাসি। সে খুব ভালো করেই বুঝে গেছে তার প্রভাবশালী মেয়র স্বামী আসলে ভেতরে ভেতরে একটু বেশি নাটকীয়। ওদিকে তের হাতে সেই নরম স্পর্শে জাঙ্কুকের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। নিজের চুলে হাত দিয়ে দেখলো তের ছোঁয়াটা যেন সেখানে লেগে আছে। জাঙ্কুকের ফর্সা গাল দুটো মুহূর্তের লজ্জায় আর ভালো লাগায় লাল হয়ে উঠল। সে এক গাল হেসে পেছন থেকে তেকে ডেকে উঠল, আরে শুনুন ম্যাডাম জি, আমাকে একা ফেলে কোথায় যাচ্ছেন? আপনার এই বড়োর জন্য তো একটু দাঁড়ান। শহরের এক কোণে অবস্থিত একটি অন্ধকারাচ্ছন্ন বিলাসপুরী ভিলা। ড্রয়িং রুমের আবছা আলোয় ধোয়ার কুণ্ডলি পাকিয়ে চুরুট টানছেন শহরের প্রভাবশালী ব্যবসায়ী মিস্টার রিজান। তার সামনের সোফায় অস্থিরভাবে পায়চারি করছেন মিস্টার তালুকদার। দুজনের চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। মিস্টার রিজান দাঁতে দাঁত চেপে বলে উঠল, মিস্টার আব্বাস তো ওই মেয়রের কাছে বিশ্রীভাবে ফেসে গেছে তালুকদার। আমার চিন্তা হচ্ছে জীবন জাঙ্কুক কি ওই বুড়োটাকে দিয়ে আমাদের নামও বলিয়ে নিয়েছে? সব নথিপত্র কি এখন মেয়রের হাতে? তালুকদার সাহেব জানলার পর্দা সরিয়ে বাইরের অন্ধকার দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলেন। ভারী গলায় উত্তর দিলেন, সম্ভাবনা তো 100 ভাগ। জাঙ্কুককে তুমি চেনো না। ওই লোকটা যে কার হাতে কখন হাত করা পড়াবে তা আগে থেকে বোঝা দেয়। আমার মনে হচ্ছে পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমাদের গা ঢাকা দেওয়া উচিত। রিজান হাহাকার করে হাসলেন। সেই হাসিটা অনেকটা কর্কশ শোনালো। পালিয়ে কোনো লাভ আছে? ওই মেয়র একবার আমাদের পিছনে জোকের মতো লাগলে পাতাল থেকে হলেও খুঁজে বের করবে। তার চেয়ে ধরা যদি পড়ি আমি সরাসরি দেলোয়ার সাহেবের নাম বলে দেব। একা কেন মরবো? তালুকদার এবার আতকে উঠে রিজানের দিকে তাকালো, চোখে যেন রাজ্যের বিস্ময়। বোকার মতো কথা বলিস না। তুমি কি দেলোয়ার সাহেবকে চেনো না? ওনারে যে পা দেওয়া মানে হচ্ছে দুদিক থেকে নিজের কবর খোঁড়া। এদিকে মেয়র আমাদের জেলে পড়বে, আর অন্যদিকে দেলোয়ার সাহেব আমাদের লাশ গুম করে দেবে। আর ভুলে যেও না, জাঙ্কুক মেয়র হওয়ার আগে থেকেই ডেঞ্জারাস। রিজান হাত মুষ্টিবদ্ধ করে সোফার হাতলে সজোরে আঘাত করলো। রাগে ফেটে পড়ে বলে উঠল, সবই আব্বাসের জন্য হয়েছে। অপদার্থটা যদি ধরা না পড়তো আজ আমাদের এই দিন দেখতে হতো না। ওকে যদি সামনে পেতাম তবে নিজের হাতেই খুন করতাম। তালুকদার কিছুক্ষণ চুপ থেকে গভীর চিন্তায় মগ্ন হলেন। ঘরের কোণে রাখা দামি ল্যাম্পের আলোয় ওনার কুটিল মুখটা আরো রহস্যময়ী দেখালো। একটা পৈশাচিক বুদ্ধির ঝিলিক খেলে গেল ওনার চোখে। ফিসফিস করে বলে উঠল, তবে একটা পথ আছে। মেয়রের সবচেয়ে দুর্বল জায়গা এখন মেয়রের সদ্য বিবাহিত স্ত্রী। জাঙ্কুক লোকটা পাষাণ হতে পারে, কিন্তু শুনেছি বইয়ের উপর নাকি মারাত্মক ফিদা। রিজান এবার নড়ে চড়ে বসলো। ওনার ঠোঁটে এক পৈশাচিক শয়তানি হাসি ফুটে উঠল। তার মানে তুমি বলতে চাইছো ওনার বউকে কিডন্যাপ করে ওকে ব্ল্যাকমেল করা? তালুকদার মাথা নেড়ে সায় দিল, ঠিক তাই। লাস্ট অপশন তো এটাই। বাঘকে কবজায় আনতে হলে তার সঙ্গিনীকে খাঁচায় পড়তে হবে। তে আমাদের হাতে থাকলে মেয়র সাহেব আমাদের নথিপত্র তো ফেরত দেবেনি, উল্টো আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবেন। রিজানের দু চোখে এখন পূর্তি হিংসার আগুন। তিনি মদের গ্লাসে শেষ চুমুক দিয়ে বলে উঠল, তাহলে কাল থেকে মিশন শুরু হোক। মেয়র সাহেব ভাবছেন তিনি জিতে গেছেন, কিন্তু তিনি জানেন না তার সিংহাসনে এবার আগুন লাগতে চলেছে। সকালটা ছিল অন্যরকম। কুয়াশার পাতলা চাদর সরিয়ে সূর্যটাও যখন উকি দিচ্ছিল তখনই তে আর জেমিন ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকলো। বিয়ের পর আজই প্রথম তের ভার্সিটিতে যাওয়া। ক্যাম্পাসে পা রাখতে তে বুঝলো চারপাশে বাতাস যেন একটু বেশি ভারী। যাদের সাথে প্রতিদিন দেখা হতো আজ তাদের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত মিশ্রণ। কেউ অবাক, কেউ ঈর্ষায় জ্বলছে, আবার কেউ আর চোখে তাকিয়ে ফিসফিস করছে। সবার সমালোচনায় কিন্তু একটাই, শহরের প্রভাবশালী হ্যান্ডসাম মেয়র জীবন জাঙ্কুকের ওয়াইফ হয়েছে এই সাধারণ মেয়েটা। মেয়েদের চোখে মুখে ক্ষোভটা একটু বেশি স্পষ্ট, যেন তে তাদের স্বপ্নের রাজপুত্রকে ছিনিয়ে নিয়েছে। তে অবশ্য এসবে কান দেওয়ার পাত্রী নয়। তার কপালে চিন্তার ভাঁজ জেমিনকে নিয়ে। জেমিনের অস্থিরতা আজ সীমা ছাড়িয়ে গেছে। কিরে, এভাবে কি ভেবে যাচ্ছিস? তে জেমিনের হাত টেনে ধরলো। জেমিন একবার ওদিক আর একবার ওই দিক তাকিয়ে চোরের মতো ফিসফিস করে বলল, বোন তুই আজ একটু এদিকটা সামনে নে না।
আমাকে আজ যে করেই হোক হিরোর কাছে যেতে হবে। তের চোখ চড়ক গাছ। মানে কি? তোর ভাই জানলে কিন্তু খবর আছে। আরে প্লিজ প্লিজ, তুই জাস্ট ক্লাসগুলো ম্যানেজ করিস। আমি ভার্সিটি ছুটি হওয়ার আগেই ঝড়ের বেগে ফিরে আসবো, কথা দিলাম। তে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই জেমিন এক দৌড়ে চোখের আড়ালে চলে গেল। তে পিছনে কয়েকবার ডাকলো, কিন্তু কে শুনে কার কথা। জেমিন যেন আজ বাতাসের চেয়েও দ্রুত। তে একটা দীর্ঘ শ্বাস ফেলে একা লাইব্রেরির দিকে হাঁটা দিল। ক্লাস শুরু হতে এখনো বেশ খানিকটা সময় বাকি। এই সময়টা লাইব্রেরির ওই নিরিবিলি কোণাটা তার খুব প্রিয়। সেখানে মানুষের আনাগোনা কম থাকে, নিজের মতো করে একটু ভাবা যায়। কিন্তু তে জানতো না, সকালের এই শান্ত পরিবেশটার আড়ালে এক ভয়ানক ষড়যন্ত্র জাল বলছে। ভার্সিটির গেট থেকেই তীক্ষ্ণ চোখগুলো তাদের অনুসরণ করছিল। মিস্টার রিজান আর তালুকদারের পাঠানো লোকগুলো ছায়ার মতো তাদের পিছনে লেগেছিল। তে লাইব্রেরির কাছাকাছি পৌঁছতেই চারপাশের পরিবেশটা একদম নিঝুম হয়ে গেল। লম্বা করিডোরটায় শুধু তার পায়ের প্রতিশব্দ প্রতিধ্বনিত হচ্ছে। হঠাৎ তার মনে হলো পেছনে কেউ আছে। এক জোড়া নয়, কয়েক জোড়া পায়ের শব্দ। সে থমকে দাঁড়ালো, মুখটা ধক করে উঠলো তার। পেছনে তাকাতেই দেখলো কয়েকজন মাস্ক পরা লোক দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে। তাদের একজনের হাতে কালো রুমাল, অন্যজনের চোখে হিংস্র চাহনি। তে পালানোর চেষ্টা করার আগেই লোকগুলো তাকে ঘিরে ধরলো। এইদিকে সাইনো নিজের স্টাডি রুমে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে একটি জরুরি ফাইলের কাজ করছিল। ঘরের ভেতর এসে চলল তার কপালে চিন্তার ভাঁজ। ঠিক সেই মুহূর্তে ধরাম করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো জেমিন। সাইনো চমকে কলমটা হাত থেকে ফেলে দিল। চশমাটা নাকে ডগায় নামিয়ে স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখলো আতঙ্কিত আর বিধ্বস্ত চেহারা নিয়ে জেমিন দাঁড়িয়ে আছে। হিরো? জেমিনের কণ্ঠে এক দীর্ঘ শ্বাস মেশানো আর্তনাদ। সায়নো কিছু বুঝে ওঠার আগেই জেমিন দু হাতে মুখ ঢেকে সশব্দে নাকে কান্না শুরু করে দিল। সে কান্নার আওয়াজ এতটাই তীব্র ছিল যে সায়নো আতঙ্কিত হয়ে চেয়ার ছেড়ে ঝটপট উঠে দাঁড়ালো। কি হয়েছে জেমিন? এনি প্রবলেম? কেউ কি কিছু করেছে, নাকি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে? সায়নোর কণ্ঠে তখন খাঁটি উদ্বেগ। সে এক পা এগিয়ে এসে জেমিনের কাঁধে হাত রাখতে গিয়েও থমকে গেল। জেমিন এবার কান্নার ভলিউম আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে ভাঙা গলায় বলল, সব শেষ হিরো। ভাইয়ে জেনে গেছে আমাদের সম্পর্কের কথা। এখন শহরের মেয়র জীবন জাঙ্কুকে জানা। সায়নোর কপাল কুঁচকে গেল, মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে বিড়বিড় করে বলল, কি জেনে গেছে? আর কিসের সম্পর্ক? আহা হিরো, ঢং রাখুন তো, আমাদের প্রেমের সম্পর্কের কথা বলছি। জেমিন এবার কান্নার মাঝে খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, কি প্রেম করে? সায়নোর চোখের মনে স্থির হয়ে গেল। আমরা করি। জেমিনের উত্তরটি ছিল এতটাই আত্মবিশ্বাসে ভরপুর যে সায়নো এবার নিজের ভারসাম্য হারিয়ে পিছনে হেলান দিল। আরে ওকে জেমিন, আমি আবার তোমার সাথে কবে প্রেম করলাম? না মানে, আমি কি ঘুমের ঘরে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম? সত্যি করে বলো তো, তুমি জাঙ্কুককে ঠিক কি বলেছ? আমরা প্রেম করি? সায়নো তাতে দাঁত চেপে কথাগুলো বলল। জাঙ্কুক যদি এই মিথ্যেটা বিশ্বাস করে বসে, তবে তাদের মাঝে দ্বন্দ্বটা আরও এক ধাপ বেড়ে যাবে। জেমিন এবার তার স্বভাবসুলভ ভঙ্গিতে দু হাত এক করে লাজুক হাসি মুখে নিয়ে বলে উঠল, যা দুষ্ট, এভাবে কি ভাইকে বলা যায় আমি প্রেম করি? আমার শরম নেই বুঝি? সায়নো অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটি শুধু পাগল নয়, আজ তো এক ড্রামাবাজ। না জানি জাঙ্কুকে কি বলেছে। সায়নো ধীর পায়ে জেমিনের কাছে এগিয়ে এলো। তার চোখে মুখে এখন গভীর বিরক্তি। জেমিন, আমি কিছু উল্টোপাল্টা বলার আগেই তুমি এখান থেকে চলে যাও। আর কথায় কথায় আমার বাড়ির বেডরুমে চলে আসবে না, ভুলে যেও না। আমি জাঙ্কুকের চিরশত্রু। জেমিন এবার ভয় পাওয়ার বদলে এক পা করে সায়নোর দিকে এগোতে লাগলো। সায়নো নিজেকে পেছাতে লাগলো, কিন্তু দুর্ভাগ্যবশত পেছনে থাকা চেয়ারের সাথে ধাক্কা খেয়ে সে ধপাস করে বসে পড়ল। জেমিন ঝুঁকে এসে সায়নোর ঠিক চোখের সামনে নিজের মুখটা আনলো। শুনে রাখুন হিরো, আপনাদের বন্ধু শত্রু টক্কর আপনাদের কাছেই রাখুন। আমি শুধু আজ আপনাকে একটা ওয়ার্নিং দিতে এসেছি। হয় সোজা পথে কাবিননামা নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়াবেন, নয়তো আমি একেবারে গুন্ডা ভাড়া করে আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে শাদি করব। মনে রাখবেন, আমি মেয়রের বোন। সায়নো একটা শুকনো ঢোক গিলল। কপাল ঘামতে শুরু করেছে তার। এই তো জাঙ্কুকের চেয়েও 10 গুণ বেশি ডেঞ্জারাস। দুই ভাই বোন আস্ত গুন্ডা। জেমিন এবার সায়নোকে একা ছেড়ে দিয়ে ঘরের ভেতর পায়চারি করতে শুরু করলো। তার মুখে কথার তবে ছুটছে, বিয়েটা শীতকালে হলে ভালো হয় না হিরো? আপনার গায়ের রঙের সাথে
কালো শেরওয়ানিটা বেশ জমবে। আমি কিন্তু লাল লেহেঙ্গাই পরবো। সায়নও কপালে হাত দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। তার মনে হলো এই মেয়েকে থামানোর চেয়ে হিমালয় জয় করার সাহস। হঠাৎ জেমিনের মাথায় এক নতুন নাটকীয় ফোন দিয়ে এলো। সে ভাবলো জাংকুকের মন গলাতে হলে একটু সিনেমাটিক টাচ দরকার। জেমিন হঠাৎ মাথায় হাত দিয়ে তুলতে শুরু করলো। সে মনে মনে হিসেব করলো এখন যদি সে অজ্ঞান হয়ে যায় তবে সায়নও নিশ্চয়ই সিনেমার হিরোদের মতো দৌড়ে এসে তাকে শক্ত করে বাহুডোরে চাপড়ে ধরবে। জেমিন চোখ বন্ধ করে খুব কায়দা করে ধপাস করে সোফার উপর আছাড় খেয়ে পড়লো। কিছুক্ষণ এক অদ্ভুত নীরবতা। জেমিন অপেক্ষা করছে সায়নর উষ্ণ স্পর্শের জন্য, কিন্তু কোনো স্পর্শ নেই। হঠাৎ জেমিনের কানে এলো একটা জোরে তাড়ি দেওয়ার শব্দ আর সায়নর উল্লাস মাখা কণ্ঠ। ফাইনালি, যাক বাবা, অবশেষে এই মেয়ের বকবকানি থামলো। শান্তি, কি পরম এক শান্তি। সায়না মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছিল জেমিন অজ্ঞান হয়েছে সেজন্য। জেমিন না সহ্য করতে পারলো না অপমানের জ্বালা। সে স্প্রিংয়ের মতো লাফ দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। আমি জানতাম আপনি এমন একটা কিছু করবেন, লো বাজেটের হিরো একটা। আমি আপনার কোলে পড়ার জন্য কত কায়দা করে ফিট খেলাম, আর আপনি শান্তি খুঁজছেন। বাহ, খুব ভালো। আপনাকে তো আজ আমি। জেমিন রেগে মেগে সায়নের দিকে তেড়ে যেতেই হঠাৎ তার ব্যাগে থাকা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। জেমিন ফোনটা রিসিভ করে কানে নেয়। কি ভাইয়া? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। মুহূর্তের মধ্যে জেমিনের সব নাটকীয়তা উধাও হয়ে গেল। তার চেহারা ফ্যাকাশে হয়ে উঠল। জেমিন ঝড়ের বেগে দরজার দিকে ছুটল। সায়ন ও জেমিনের চেহারার পরিবর্তন দেখে বিচলিত হয়ে পড়ল। সে পেছন থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, জেমিন, এনি প্রবলেম? তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? জেমিন দরজায় দাঁড়িয়ে পিছনে ফিরে একবার সায়নের দিকে তাকালো। তার চোখে তখন সত্যিকারের উদ্বেগ। আমি আপনাকে পরে সব বলছি, এখন বাই। কথাটা বলে জেমিন বিদ্যুতের বেগে বেরিয়ে গেল। সূর্যের প্রখর তাপ তখন মধ্য গগনে, কিন্তু সেই তপ্ত রোদের চেয়েও অনেক বেশি উত্তাপ ছড়াচ্ছিল মেয়র জীবন জাংকুকের দুই চোখ। ভার্সিটির করিডোর যেন মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পাথুরে মেঝের উপর কাতরাচ্ছে 4-5 জন মাস্ক পরা লোক। তাদের শৈলের প্রতিটি জখম সাক্ষ্য দিচ্ছে জীবন জাংকুক আজ মেয়র হিসাবে নয়, বরং একজন ক্ষিপ্ত স্বামী রূপে এখানে আবির্ভূত হয়েছে। জাংকুক এক হাঁটু গেড়ে নিচু হয়ে বসেছিল। তার ডান হাতের আঙুলের গাঁটগুলো যেন ফেটে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শেষবারের মতো লোকগুলোর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। জাংকুকের শার্টের হাতা দুটো কনই পর্যন্ত গোটানো, কপালে রাগের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এদের নিয়ে আমার অফিসে আয়, এক বিন্দু রক্ত যেন বাইরে না পড়ে। সবটা আমি আমার চেম্বারে বসে আদায় করব। নিজের গার্ডদের প্রতি জাংকুকের এই আদেশটি ছিল বরফ শীতল। গার্ডরা তৎক্ষণাৎ লোকগুলোকে টেনে হিস্ট্রে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। জাংকুকের ঠিক পিছনে দাঁড়িয়েছিল তে। তার চোখে কোনো আতঙ্কের রেশ নেই। হঠাৎ করে জাংকুক পিছন ফিরে তের দিকে তাকালো। সেই চোখে একটু আগেও যে হিংস্রতা ছিল, তের চোখের দিকে তাকাতেই তা এক নিমেষে স্নিগ্ধতার রূপ নিল। তবে গাম্ভীর্য বিন্দু মাত্র কমেনি। তে কিছু বুঝে ওঠার আগেই জাংকুক এক ঝটকায় তাকে এক হাত দিয়ে করে তুলে নিল। হঠাৎ এই কাণ্ডে তে অস্পষ্ট স্বরে চিৎকার দিয়ে জাংকুকের ঘাড় জড়িয়ে ধরল। ভার্সিটির শত শত ছাত্রছাত্রী আর শিক্ষকদের সামনে এমন দৃশ্য তে কখনো কল্পনা করেনি। লজ্জা আর বিস্ময় তার ফর্সা মুখটা মুহূর্তেই টকটকে লাল হয়ে উঠল। সে নিচু স্বরে মিনতি করে বলল, সবাই দেখছে, প্লিজ নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। জাংকুক যেন কিছুই শোনেনি। সে শক্ত বাঁধনে তেকে ধরে করিডোরে গিয়ে গটগট করে হাঁটতে শুরু করলো। সামনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলেন প্রিন্সিপাল সাহেব। মেয়রের এই রূপ দেখে তার গলার পানি শুকিয়ে কাট। জাংকুক প্রিন্সিপাল সাহেবের একদম সামনে গিয়ে থামলো। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রিন্সিপালের চোখের উপর স্থির হলো। কড়া সুরে মিশিয়ে বলে উঠল, এই ভার্সিটির সিকিউরিটির ব্যাপারে খেয়াল রাখার দায়িত্ব আপনার। বহিরাগতদের পরিচয় নেওয়ার দায়িত্ব আপনার। আজ আমার স্ত্রীকে যারা স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছে তাদের হাড়গোড় তো আমি গুঁড়ো করে দিবই। তবে মনে রাখবেন, ভবিষ্যতে যদি আমার বউকে আবারও এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে এই ভার্সিটির তালা আমি নিজের হাতে ঝুলাবো। কথা যেন মাথায় থাকে। প্রিন্সিপাল সাহেব আমতামতা করে জাংকুকের কথা হ্যাঁ বলে উঠল। তে খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে জাংকুকের ক্ষত বিক্ষত হাতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। ঘরের ভিতর পিনপতন নীরবতা, শুধু ব্যান্ডেজের খসখস শব্দ শোনা যাচ্ছে। তে ব্যান্ডেজ করতে করতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তার চোখের সামনে তখন ভেসে উঠছে ঠিক কিছুক্ষণ আগের সেই হুলস্থল কাণ্ড।
ভার্সিটির ওই নির্জন করিডোরে তখন নীরবতা। দেখে যখন মাস্ক পরা 4-5 জন লোক চারপাশ থেকে ঘিরে ধরলো, প্রথম কয়েক সেকেন্ড তার হৃৎপিণ্ড যেন থেমে গিয়েছিল। কিন্তু তে তো আর সাধারণ কোনো মেয়ে নয়, সে এখন শহরের দাপটে মেয়রের ঘরণী। সে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামনে নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। তারপর খুব অবলীলায় লোকগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, ওহো, আপনারা কি সিরিয়াসলি আমাকে কিডন্যাপ করতে এসেছেন? বস, আপনাদের প্ল্যানিংয়ে কিন্তু বিশাল গন্ডগোল আছে। একটু ঘাড় ঘুরিয়ে উপরে দেখুন তো, ওই যে সিসিটিভি ক্যামেরা, ওটা জাস্ট শো পিস নয়। আমি এখানে কিডন্যাপ হওয়া মানে বুঝতেই পারছেন, আমার হাজব্যান্ড মানে আপনাদের মেয়র সাহেব আপনাদের হাড় গোড় দিয়ে এই ভার্সিটির সামনে ডেকোরেশন করবে। আপনাদের কি জীবনের মায়া নেই? তের এমন অদ্ভুত আর সাহসী ডায়লগ শুনে লোকগুলো প্রথমে ভেবাচাকা খেয়ে গেল। তারা হয়তো ভেবেছিল মেয়েটি কান্না করবে, কিন্তু এ তো উল্টো, তাদের ভবিষ্যৎবাণী শুনিয়ে দিচ্ছে। লোকগুলো যখন সত্যি সন্দেহবশত সিসিটিভির দিকে তাকালো, তাই সেই সুযোগটা হাতছাড়া করলো না। সে এক ছটকায় তার ভারী ব্যাগটা সামনে নিয়ে উল্টো দিকে দৌড় দিল। দৌড়তে দৌড়তে সামনে তার ক্লাসের পরিচিত দুটো মেয়েকে দেখতে পেল সে। তাই মনে মনে ভাবলো, যাক অন্তত সাহায্য পাওয়া যাবে। সে হাঁপাতে হাঁপাতে মেয়ে দুটোর কাছে গিয়ে বলল, প্লিজ আমাকে হেল্প করো, ওই লোকগুলো আমাকে। কিন্তু তের কথা শেষ হওয়ার আগে তার স্বপ্নভঙ্গ হলো। সাহায্য করা তো দূরের কথা, মেয়ে দুটো তের 2 হাত শক্ত করে ধরে সেই লোকগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখে মুখে তখন রাজ্যের ঘৃণা আর প্রতিহিংসা। মনে মনে তারা তাকে 2 চোখে দেখতে পারত না। তার উপর জিহু জাংকুকের মতো হ্যান্ডসাম আর প্রভাবশালী মেয়রের সাথে তের বিয়ে হওয়াটা তাদের ভিতরে আগুনের মতো জ্বলছিল। মেয়ে দুটো দাঁত কিরমির করে বলল, নে ভাই, তোর টার্গেটকে ধর। খুব তো মেয়র সাহেবের বিবেশে যে ঢং করা হচ্ছিল। লোকগুলোর মধ্যে একজন কুৎসিত হাসি দিয়ে তের হাত ধরতে যেই না উদ্যত হলো, ঠিক তখনই কেউ একজন এসে এক লাঠিতে লোকটাকে 5 হাত দূরে আশ্রয় ফেলল। জিহু জাংকুক পরে তার ফর্মাল শার্ট, কিন্তু চোখের চাহনিতে তখন কোনো মেয়রের আভিজাত্য নেই। সেখানে ছিল এক ক্ষুধার্ত বাঘের উন্মাদনা। জাংকুক একবার তের কাছে গিয়ে ওর কাজ ছুঁয়ে নিচে সরে জিজ্ঞাসা করলো, তে তুমি ঠিক আছো? তে শুধু মাথা নেড়ে সায় দিল। পরের মুহূর্তে জাংকুক যেন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়লো। সে হামলে পড়লো লোকগুলোর উপর। এদিকে যে মেয়ে দুটো একটু আগে থেকে তুলে দিচ্ছিল, তারা জাংকুককে দেখা মাত্রই ভয়ে পালানোর চেষ্টা করলো। কিন্তু তের মনের ভিতর তখন রাগ আর সাহস জেগে উঠেছে। সে বিদ্যুতের বেগে গিয়ে মেয়ে দুটোর চুলের মুঠি টেনে ধরলো। ওরে আমার ডাইনি সখীরা, যাবি কোথায়? চিৎকার করে তে এবার মেয়ে দুটোর চুলে টান দিয়ে একদম এলো পাথারে কিল খুশি আর লাথি মারতে শুরু করলো। জাংকুক এক মুহূর্তের জন্য থেমে অবাক দৃষ্টিতে তার বউয়ের এই রাগের রূপটা দেখলো। ওর ঠোঁটের কোণে এক চিলতে বা হাসি ফুটে উঠল। শত্রুর জন্য ওর বই যথেষ্ট শক্তিশালী। জাংকুক আশ্বস্ত হয়ে আবার লোকগুলোকে ধোলাই দিতে শুরু করলো। একদিকে হাজবেন্ড গুন্ডাদের পেটাচ্ছে, অন্যদিকে ওয়াইফ চক্রান্তকারী মেয়েদের সাইজ করছে। পুরো ভার্সিটি প্রাঙ্গণে তখন যেন এক অভূতপূর্ব যুদ্ধ চলছে। এরই মধ্যে লোকজনের ভিড় জমতে শুরু করলে তে হঠাৎ ব্রেক কষলো। সে খুব ভদ্র মেয়ের মতো গিয়ে জাংকুকের পেছনে কুটিসুটি মেরে দাঁড়ালো। তার ভাবটা এমন যে সে কিছুই করেনি। ভয় পেয়েছিলেন ম্যাডাম? জাংকুকের কথায় তের ধ্যান ভাঙলো। সে স্থির চোখে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি। নির্ভীক কণ্ঠে সে জবাব দিল, না, আমি জানতাম আপনি আসবেন। জাংকুকের ঠোঁটে এবার খেলে গেল এক হাসির রেখা। কিছুটা বিস্ময় আর অনেকটা মুগ্ধতা নিয়ে সে শোধালো, এত বিশ্বাস আমার উপর? আপনার কল্পনার চেয়েও বেশি। তের এই সৌদা সাপটা স্বীকারোক্তি যেন তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো শোনালো। মুহূর্তে জাংকুক তেকে তার বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন পৃথিবীর কোনো শক্তি এই বন্ধন আলগা করতে পারবে না। জাংকুকের কণ্ঠে এবার খেলা করলো এক অদ্ভুত কোমলতা। সে ফিসফিস করে বলল, কিন্তু আমি ভীষণ ভয় পেয়েছিলাম জানেন তে, আপনি আমার জীবনে আসার পর থেকেই। এই জাংকুক বড় ভীতু আর অবুঝ এক শিশু হয়ে গেছে। তের খিলখিল হাসিতে চারপাশের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। জাংকুকও সেই হাসিতে যোগ দিল। তারপর পরম মমতায় তের কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে উঠল, এভাবেই আমার উপর ভরসা রেখো সারা জীবন। কারণ তোমার জন্য এই মেয়রের হৃদয়ে যে ভালোবাসা জমা আছে তা এক অন্তহীন মহাকাশের মতো, সীমানাহীন। সেই ভালোবাসার গভীরতা তোমার কল্পনার সীমানাকেও ছাড়িয়ে গেছে, যা কোনো শব্দে বর্ণনা করা অসম্ভব, আর কোনো ভাষায় বুঝিয়ে বলা আমার সাধ্যের বাহিরে। দীপ্তের হাসি নিয়ে জাংকুকের দিকে তাকালো। আপনি কিভাবে জানলেন আমি বিপদে পড়েছি? আমার ওই বিপদে পড়েছে আর হাজব্যান্ড হয়ে তা আমি জানবো না? তবে ম্যাম,
আপনি কিন্তু বেশ ভালোই ফাইট করেন। আপনার হাজবেন্ড তো আপনার উপর আরও ফিদা হয়ে গেল। একটা চোখটি দিয়ে হেসে কথাটা বলে ওঠে জাঙ্কুক। জাঙ্কুকের কথায় তেও লাজুক হাসে। জাঙ্কুক তাদের দুজনের দূরত্ব খুঁজিয়ে সবে আরও কাছে আসছিল, তখন শোনা যায় জেমিনের আর্তনাদ। জেমিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে। ভাই, তুই ঠিক আছিস? চিন্তিত কণ্ঠে তেকে জিজ্ঞাসা করে জেমিন। অপরদিকে জাঙ্কুকের রাগ আবার সপ্তমে গেল। একে তো আগে থেকে জাঙ্কুক জেমিনের উপর রেগেছিল, তার উপর প্রত্যেক সময় তে আর তার মোমেন্টের মধ্যে বাগড়া ঘটায়। জাঙ্কুক এবার রেগে চিৎকার দিয়ে ওঠে জেমিনের বাচ্চা বলে। বিকেলের সোনালি রোদ সাক্ষী হয়ে রইল এক অভূতপূর্ব দৃশ্যর। মেয়র জীবন জাঙ্কুক, যাকে সারা শহর ভয় করে চলে, সে আজ অলিম্পিক অ্যাথলেটের মতো দৌড়াচ্ছে। তার লক্ষ্য সামনে থাকা জেমিন, আর জেমিনও আজ জীবন বাঁচাতে বাতাসের বেগে ছুটছে। সবচেয়ে করুণ অবস্থাতে বিচারে এই উন্মাদ ভাই বোনকে থামানোর আপ্রাণ চেষ্টা করছে। সে একবার জেমিনের দিকে দৌড়াচ্ছে তো পরক্ষণে জাঙ্কুককে থামানোর জন্য পিছু নিচ্ছে, কিন্তু মেয়রের আজ মাথা ভীষণ গরম। জাঙ্কুক দৌড়তে দৌড়তে দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, শয়তান জেমিন, তোকে জাস্ট একবার ধরতে পারি। আমার বউকে একা বিপদে ফেলে তুই কোথায় গিয়েছিলি? তোর হিরোর সাথে প্রেম করতে? তোর সাহস তো কম নয়। জেমিন তখন হাঁপাতে হাঁপাতে জান পান দিয়ে ছুটছে। পেছনে ফিরে এক পলক তাকিয়ে আর্তনাদ করে উঠল, আরে ভাই, আমি কি জানতাম আমার যাওয়ার পরে একদল গুন্ডা থেকে ঘিরে ধরবে? আমি জানলে কি আর হিরোর কাছে যেতাম? হিরোর শব্দটা শুনে জাঙ্কুকের রাগের পারদ যেন সাত আসমানে ছড়িয়ে গেল। সে গগন বিদায়ী চিৎকার দিয়ে বলল, আবারও তুই এই অসভ্যটাকে হিরো বললি? দাঁড়া, আগে তোর মাথার সব চুল ছিঁড়ব, তারপর তোর ওই হিরোগিরি এমনভাবে বের করবে যে ও হিরো থেকে জিরো হতে সময় নেবে না। ঠিক এই মুহূর্তেই বাগানে উদয় হলো বেচারা সবিন। মেয়র সাহেব তাকে জরুরি তলব করেছিল, তাই সে হস্তদন্ত হয়ে ছুটে এসেছে। কিন্তু এসে যা দেখলো তাতে তার চোখ কপালে ওঠার দশা। সে দেখলো মেয়র সাহেব, জেমিন ম্যাম আর তে ম্যাম তিনজন মিলে বাগানের মাঝখানে গোল হয়ে দৌড় প্রতিযোগিতা করছে। তে সবিনকে দেখা মাত্রই চিৎকার করে উঠল, সবিন ভাই, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? দৌড়ন, ওদের যেভাবেই হোক থামান, না হলে আজ রক্তারক্তি হয়ে যাবে। সবিন কিছু না বুঝি কর্তব্যর খাতিরে সবার পিছু পিছু দৌড়ানো শুরু করলো। দৌড়তে দৌড়তে সে তের কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ম্যাম, একটু বলবেন কি হয়েছে? অন্তত কাউন্টার জানলে স্যারকে থামাতে সুবিধা হতো। তে দীর্ঘ শ্বাস ফেলে দৌড়তে দৌড়তে জবাব দিল, আরে ভাই, বলবেন না জেমিন নাকি মেয়রের চিরশত্রু। ওই সায়না মির্জার সাথে প্রেম করছে, তাই আপনার মেয়র সাহেব জেমিনের উপর তেতে আছেন। আজ ওর হাড়গোড় আস্ত রাখবে না মনে হচ্ছে। ব্যাস, এই কথাটা শোনা মাত্রই সবিনের মনে হলো তার মাথার উপর আকাশটা সশব্দে ভেঙে পড়লো। তার পায়ের পেশি যেন মুহূর্তে অবশ হয়ে গেল। সবিনের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য বন্ধ হওয়ার উপক্রম। সে তোতলামি করে বিড়বিড় করলো, সায়না মির্জা প্রেম? জেমিন ম্যাম? সবিনের মাথায় তখন নিজের জীবনের সিনেমা ঝড়ের গতিতে ঘুরছে। জেমিন ম্যাম সায়না মির্জার সাথে প্রেম করা যদি স্যারের এই অবস্থা হয়, তবে স্যার যখন জানতে পারবে যে সবিন নিজে ওই সায়না মির্জার ছোট বোনকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তখন তার কি হবে? তার চাকরি তো যাবেই, গর্দানটাও কি আস্ত থাকবে? গর্দানটাও যাবে। চোখের সামনে সে শুধু অন্ধকার আর নিজের ফু হয়ে যাওয়া গর্দান দেখতে পেল। আতঙ্ক আর দুশ্চিন্তার চোটে সবিনের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সে আর এক কদম এগোতে পারল না। থপাস করে একটা শব্দ হলো। সবিন মুখ থুবড়ে খাসের উপর আছড়ে পড়ে গেল। তৎক্ষণাৎ জ্ঞান হারালো। হঠাৎ বিশাল এক পতনের শব্দ শুনে দৌড়াতে থাকা তিনজনই থমকে দাঁড়ালো। তারা তিনজনই বিস্ময়ে ভরা চোখ নিয়ে নিচে পড়ে থাকা সবিনের দিকে তাকালো। বাগানে এখন পিন পতন নীরবতা। জাঙ্কুক আর তে একে অপরের দিকে তাকালো, তারপর জেমিনের দিকে। তাদের চোখে মুখে তখন একটাই প্রশ্ন, দৌড়চ্ছিলাম তো আমরা, কিন্তু সবিন কেন তবে বিনা যুদ্ধে এভাবে শহীদ হলো? সবিন মাটিতে টান টান হয়ে শুয়ে আছে, আর তাকে ঘিরে ধরেছে জেমিন, তে আর জাঙ্কুক। জাঙ্কুক খুব সতর্কভাবে সবিনের নাকের কাছে হাত নিয়ে তার নিঃশ্বাস পরীক্ষা করলো। তারপর বেশ অবাক হয়ে বলল, না, এটা তো মরেনি, কিন্তু হুট করে এভাবে অজ্ঞান হলো কেন? তে বেশ উদ্বিগ্ন হয়ে পড়লো। সে তাড়াহুড়ো করে বলল, আমি পানি নিয়ে আসছি। চোখে মুখে পানি দিলে হয়তো জ্ঞান ফিরবে। সে উঠতে গেলে জাঙ্কুকে হাত দিয়ে তাকে আটকে দিল। জাঙ্কুকের মুখে তখন এক রহস্যময়ী হাসি। সে গম্ভীরভাবে বলল, আরে রাখো তোমার পানি, পানিতে কাজ হবে না। আমি ওকে জাগানোর মুখ্যম ঔষধ জানি। কথাটা বলি জাঙ্কুক নিজের হাতের তালুতে জোরে সরে একটা ফু দিল, তারপর জোরে এক থাপ্পড় বসিয়ে দিল সবিনের গালে। ঠাস করে আওয়াজ হতে সবিন যেন
ইলেকট্রিক শক খেয়ে লাফিয়ে উঠল। চোখ মিলিয়ে সামনে রাগে চেহারার জাঙ্কুককে দেখে আত্মহারা হয়ে যাওয়ার মতো দশা। সে আর এক মুহূর্তে চিন্তা না করে জাঙ্কুকের পা জড়িয়ে ধরল, কান্নাকাটি শুরু করে দিয়ে বলল, স্যার স্যার সরি, আর এমন ভুল কখনোই হবে না, এবারের মতো মাফ করে দিন স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। সবিনের এই অকাল কান্নায় জাঙ্কুক বেশ বিরক্ত হলো। সে নিজের পা ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার করে বলল, আরে ব্যাঙের ঘরের নাতি, আমার পা ছাড়, স্যার বলছি, কি শুরু করেছি সেসব। সবিন তখন ঘোরতর আতঙ্কে সে পা আরও শক্ত করে আঁকড়ে ধরে বলল, না না স্যার, আগে বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন, তবেই ছাড়বো। জাঙ্কুক কিছু বলার সুযোগ পাওয়ার আগেই জেমিন অবাক হয়ে প্রশ্ন করলো, আরে সবিন ভাই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? তুমি আবার কি করলে? জেমিনের প্রশ্নে হঠাৎ তার টনক লড়ল। সে মনে মনে ভাবলো, আরে আমি তো আগেই নিজের গর্ত খুঁড়ছি, স্যার তো এখনো কিছু জানে না যে আমি ওই মির্জার বোনকে বিয়ে করেছি, আমি ফালতু কেন ভয় পাচ্ছি। সবিন এবার ভরকে গিয়ে জাঙ্কুকের পা ছেড়ে দিল। আমতা আমতা করে নিজেকে সামলে নিয়ে বলল, না মানে স্যার, আমি বলতে চেয়েছিলাম আপনি জেমিন ম্যামকে ক্ষমা করে দিন, বলতে মানুষেরই হয়, তাছাড়া আপনি তো জানেনই ক্ষমা মহত্বের গুণ। সবিনের এই হঠাৎ ভুল পাল্টানো দেখে জাঙ্কুক আর জেমিন দুজনে সরু চোখে তার দিকে তাকালো। জাঙ্কুক সন্দেহান গলায় জিজ্ঞাসা করলো, হঠাৎ তোর জেমিনের প্রতি এত দরদ উতলে উঠলো কেন বলতো? জেমিনও পাল্লা দিয়ে বলল, সহমত, আমিও ভাইয়ের সাথে একমত, আসল কথা বলো তো সবিন ভাই, ডালমে কুস্ত কালা হে। সবিন এবার মহাবিপদে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ঠিক সেই মোক্ষম সময় এগিয়ে এলোতেই সে পরিস্থিতি সামাল দিয়ে বলল, আরে ছাড়ো তো এসব, এক কথা নিয়ে পড়ে আছো কেন ভাই? জেমিন, তুই আমার সাথে ভেতরে চল। কথাটা বলি তে জেমিনকে এক প্রকার টেনে ভেতরে নিয়ে গেল। সবিন মনে মনে তেকে হাজারটা ধন্যবাদ জানালো। সে মনে মনে বলতে লাগলো, তে ম্যাম, আজ থেকে এই সবিন আপনার জান প্রাণ ফ্যান, যতদিন এই দেহে প্রাণ আছে আপনি আমার এক নাম্বার লিডার। সবিন যখন মনে মনে তের প্রশংসায় মগ্ন, ঠিক তখনই জাঙ্কুক তার কাঁধে সজোরে এক থাপ্পড় বসিয়ে গম্ভীর স্বরে বলল, অনেক ফ্যান্টাসি হয়েছে, এবার অফিসের দিকে চল, কাজ আছে। জাঙ্কুকের সেই গম্ভীর কণ্ঠ শুনে সবিন আবার বাস্তবে ফিরে এলো। সে কাঁচুমাচু মুখ করে স্যারের পিছু পিছু হাঁটা দিল। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। পুরো বাড়িটা এক মায়াবী নিস্তব্ধতা নেমে এসেছে। তে এতক্ষণ জেমিনের ঘরে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু জেমিন এখন তার হিরো সায়নের সাথে ফোনে গভীর আলাপে মগ্ন। তে বুঝলো এখন সেখানে থাকা মানেই কাবাবের হাড্ডি হওয়া। তাই একটা মুচকি হাসি দিয়ে সে নিজের ঘরে ফিরে এলো। রুমে এসে তে কিছুক্ষণ অযথায় পায়চারি করলো, ডয়ার গোছালো, ফোনটা হাতে নিয়ে কয়েকবার স্ক্রল করলো, কিন্তু কিছুদিন মন বসছিল না। শেষমেশ কোনো উপায় না দেখে সে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরে শীতল হাওয়া তার চুলগুলো উড়িয়ে দিয়েছে, আর সে অপলক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে তার মেয়রের পথ চেয়ে রইল। ঠিক সেই সময় তার হাতের ফোনটা কেঁপে উঠল।